দর্শক, পেপার স্ট্যান্ড থেকে দৈনিক পত্রিকা ভিত্তিক যে অনুষ্ঠানটি কন্টেন্টটি আমি তৈরি করি প্রতিদিন। আজকে হচ্ছে 25শে জুন, মঙ্গলবার 2025। আমি যে পত্রিকাটি নিয়েছি সেগুলোর হেডিং আমি বলে দিচ্ছি আগে। মানবজমিন বলেছে, কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, পাল্লা দিয়ে বাড়ছে করোনা ও ডেঙ্গু, থামছে না মবের ঘটনা, উদ্বেগ সারা দেশের মানুষ, মব মানবাধিকার লঙ্ঘনের গুরুতর দৃষ্টান্ত, সরকারের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এটি ছিল আজকের মানব জমিনের লিড নিউজ। আমার দেশ পত্রিকা তারাও মার্কিন ঘাঁটিতে, যে মধ্যপ্রাচ্যের সেসব ঘাঁটিতে, সেখানে ইরানের হামলার কথা বলা হয়েছে। পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতি নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা, দাবির বহরে ব্যতিব্যস্ত অন্তর্বর্তী সরকার, ছলছুত রাজধানীর সড়কে নামলেই অ্যাকশন। অর্থাৎ এখানে যদি কোনো অজুহাতে রাজধানীর রাস্তায় যদি জ্যাম করা হয়, সে ব্যাপারে সরকার বলেছেন যে এ বিষয়ে তারা চুপ থাকবে না, তারা অ্যাকশনে যাবে যাতে কেউ জনদুর্ভোগ সৃষ্টি করতে না। প্রথম আলো আজকে, এবার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সরকার বিবৃতি দিয়ে দায় সারতে পারে না, মেট্রো রেলের টিকিট কাটার ব্যবস্থা সহজ হচ্ছে। আমরা ভিতরে পড়লে হয়তো আমরা আরো বিস্তারিত জানতে পারবো। ইরানের সঙ্গে সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে সন্দেহ প্রকাশ করেছে প্রথম আলো। হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন, পরদিন ফিরে গেল 5টি জাহাজ। হরমুজ প্রণালী নিয়েও একটা বিরাট সংকট সৃষ্টি হয়েছে, যেটি আমাদের কারোই কাম্য নয়। বাংলাদেশ প্রতিদিন বলছে, মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একই কথা। কাতার ইরাকে মিসাইল নিক্ষেপ, সিরিয়ায় ও যুক্তরাষ্ট্রের স্থাপনায় বিস্ফোরণ, যুদ্ধ থামাতে গোপন প্রচেষ্টা ইসরায়েলের। এখন কি গোপন প্রচেষ্টা? হয়তো বা তারা চাচ্ছে যে যুদ্ধবিরতি হোক, কিন্তু ইরানকে ধ্বংস করে দিয়ে এখন যুদ্ধবিরতিতে যেতে চাচ্ছে। ইরান তো সেটা মানবে না, কারণ ইরান তো ইতিমধ্যেই তারা যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েলের আগ্রাসন এবং মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে। এখানে আরেকটি যেটি সংবাদ, প্রথম ধাপে তেহরান থেকে ফিরবেন 25 বাংলাদেশি। তারপরে যেটি আসছে যে আমরা চীন সফরে আমন্ত্রণ তারেক রহমানকেও চীন সফরে আমন্ত্রণ জানিয়েছে। আমরা একটু দেখি এখানে কি লেখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির কমিউনিস্ট পার্টি। গতকাল দলটির মিডিয়া সেল থেকে এটি জানানো হয়। চীনের রাজধানী বেইজিং এ পিপলস ক্রেট হলে আয়োজিত দ্বিপক্ষীয় বৈঠকে বিএনপির প্রতিনিধি দলকে স্বাগত জানাবেন সিপিসির পলিট ব্যুরোর সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি প্রধান। এখন আমরা আরো বিস্তারিত পড়লে জানতে পারবো। পরবর্তীতে আমরা হয়তো জেনে নিব তারেক রহমান কি সেখানে যাবেন কিনা। দর্শক, দ্য ডেইলি স্টার এটি খুব বস্তুনিষ্ঠ পত্রিকা বলেই দেশে তাদের সুনাম আছে। এখানে যেটি বলেছে, আইরান ফায়ার্স মিসাইলস অ্যাট ইউএস বেজ ইন কাতার। কাতার একটি নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত সবার কাছে, কিন্তু ইরানের একটি কথা আছে না, যে মরণ কাম্য। এখন ইরানকে তো মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ চালাতে হবে, যতটা মার্কিনীদের ক্ষতি করা যায়, এটাই তারা এখন এই যুদ্ধে এটাই তারা চিন্তা করবে। তো যেটা হচ্ছে যে এভাবে তো সারা মিডল ইস্টেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এর থেকে উত্তরণের পথ কি? বিশ্ব নেতাদের এ বিষয়ে আবার মনে হয় আরো উদ্যোগী ভূমিকা রাখা উচিত। এবং বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা, ওনার একটা গ্রহণযোগ্যতা আছে বিশ্বে। উনি যদি একটি উদ্যোগ নেন, একটি চিঠি যদি জাতিসংঘের সেক্রেটারি জেনারেল যিনি আছে গুতেরেস, তাকে যদি অনুরোধ করে বলেন যে একটি যুদ্ধ বন্ধের একটি নিরাপত্তা পরিষদের একটি মিটিং ডাকার জন্য। আরো একটি কথা যেটা হতে পারে, যে আমাদের প্রধান উপদেষ্টার সাথে প্রায় 17 উপরেও নোবেল লরিয়েটদের সাথে তার যোগাযোগ আছে, এবং তাদেরকে নিয়ে তিনি একটি বিবৃতি দিতে পারেন। জনগণ তাই মনে করে। যুদ্ধের ব্যাপারে ডেইলি স্টার আরো বলছে যে মিডল ইস্ট কান্ট্রিজ শাট এয়ার স্পেস ডিসরাপ্টিং ফ্লাইট। ওদের ফ্লাইট ডিসরাপ্টিং হচ্ছে ওদের বিমান ব্যবস্থা। ওরা ওদের বিভিন্ন যে বিমান উড্ডয়নের যে বিমান বন্দর, সেগুলোর উপরে তারা বন্ধ করে দিচ্ছে। ইউএস সেজ নো আদার বাসেস কামস আন্ডার অ্যাটাক।
তো ওই এটা বোধহয় মানে কি বলছে, এটা নো আদার বেজ কাম আন্ডার অ্যাটাক। তাহলে ইউএস বলছে যে তাদের কোনো বেজ আর অ্যাটাকের করতে পারবে না ইরান, এরকম একটি কথা বলেছে মার্কিন। কনসার্নস গ্রো অ্যাজ আইরান মার্কস ক্লোজিং স্ট্রেইট অফ হরমুজ প্রণালী নিয়েও একটি প্রতিবেদন এখানে আছে। তো যেটা হচ্ছে যে আমরা বিশ্বে দেখছি তাকিয়ে কি হচ্ছে, এটাকে কোনোভাবেই কাম্য হতে পারে না। আমি এখন কয়েকটি পত্রিকা থেকে 2-3টে প্রতিবেদন এবং আমি ভিতরের যে সম্পাদকীয়গুলো আছে সেগুলোর একটু চিত্র তুলে ধরবো আপনাদের অবগতির জন্য। ডেইলি স্টারের সম্পাদকীয়তে বলছে যে আনসার্টেনিটি ইজ স্টিফলিং দ্য ইকোনমি। আমাদের দেশের ইকোনমির অবস্থা তো সত্যি একটা ঝুঁকির মধ্যে আছে, খুব ভালো অবস্থায় নেই এরকম লোকজন বলছে। ওয়াই বাংলাদেশ নিডস এ সেকেন্ড চেম্বার, এটিও একটি ভালো প্রতিবেদন উপসম্পাদকীয়। এবং সম্পাদকীয়তে ডেইলি স্টার যেটা বলছে যে আমাদের ইকোনমি নিয়ে কথা বলছে তারা, যে ইকোনমির অবস্থা বিশ্ব পরিস্থিতির সাথে ইকোনমির অবস্থা আমাদের খারাপ হচ্ছে, এটাই বলছে তারা। ওয়াই ক্যান দ্য গভর্নমেন্ট স্টপ মব ভায়োলেন্স কেন তারা বন্ধ করতে পারছে না, এই বিষয়ের উপরে এই প্রতিবেদনগুলি আপনারা পড়ে নেবেন। আমি তো বিস্তারিত করার সময় আমার নেই, কারণ আমাকে খুব অল্প সময়ের মধ্যে এই কন্টেন্টটি রেডি করতে হয়। দর্শক, বাংলাদেশ প্রতিদিন আমরা দেখব এখানে সম্পাদকীয়তে কি বলছেন। বাংলাদেশ প্রতিদিন দিনের যেই সম্পাদকীয় সেটা আমরা দেখার চেষ্টা করব। এখানেও তারাও বলেছে যে ইরানে হামলা, বাংলাদেশ প্রতিদিনে এরকম একটি সম্পাদকীয় ছেপেছে এখানে। তারপরে গায়েবী মামলার উপরে তারা বলছে যে ব্যবসায়ী মহলে হয়রানি বন্ধ করুন, এরকম একটি কথা আসছে। এবং আরেকটি প্রতিবেদন যেটা উপসম্পাদকীয় পাতাতেই আছে যে ইরানে হামলা ভণ্ডামির প্রতিচ্ছবি। এই ফিচারটি লিখেছেন ডক্টর মাহরুব চৌধুরী, আপনাদের সময় হলে আপনারা এটা পড়ে নেবেন। এবং মাহরুব চৌধুরী হচ্ছেন একজন খতিব, বাইতুল শরীফ মসজিদ পরিচালক, বাইতুল হিকমা একাডেমি গাজীপুর থেকে উনি এরকম একটি প্রতিবাদ যে ইরানের ভণ্ডামি, ইরানে হামলা হচ্ছে একটি ভণ্ডামিরই প্রতিচ্ছবি। দর্শক, এখানে আমরা প্রথম আলো নিয়ে কথা বলবো আর একটু। প্রথম আলোতে কি আসছে, প্রথম আলো বলছে যে 18 সালে নির্বাচন বিতর্কিত হয়েছে এবং এ বিষয়ে একটি বড় প্রতিবেদন ছেপেছে তারা। নগর ভবনে 40 দিন পর নগর ভবনে আংশিক সেবা চালু, এটি প্রথম আলোর একটি ভিতর পাতা থেকে খবর। ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনে নাগরিক সেবা চালুর প্রথম দিনে গতকাল ইশরাকের সমর্থক বিএনপির নেতাকর্মীরা দিনভর নগর ভবনে মহড়া দিয়েছেন। তারা 40 দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে আংশিক সেবা চালু হয়েছে, পাশাপাশি দৈনন্দিন সেবা চালু হয়েছে সংস্থাটির আঞ্চলিক কার্যালয়গুলিতেও। প্রথম আলো তাদের সম্পাদকীয়তে ছেপেছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরের উন্নয়ন কাজ কেন বন্ধ থাকবে, এটি একটি সম্পাদকীয়তে তারা প্রথম আলো তাদের নীতিমালা অনুযায়ী এমন একটি খবর ছেপেছে। আর উপসম্পাদকীয়তে যেটি বলছে যে বিশ্বের নীরব সংকটগুলো আমরা কি ভুলে যাব। এই যে বিশ্বে যে রোহিঙ্গাদেরকে নিয়ে, প্যালেস্টাইনিদেরকে নিয়ে, গাজায়, এখন আবার ইরানে এই যে এত সংকট চলছে, এই সংকটগুলি কি আমরা ভুলে যাব? প্রশ্নটি করেছেন সেলিম জাহান, উনি একটি বিস্তারিত খবর ছেপেছেন, খবর লিখেছেন, আপনারা পড়ে নেবেন। উনি হচ্ছেন সেলিম জাহান, হচ্ছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের পরিচালক। আরেকটি উপসম্পাদকীয় এখানে আছে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ট্রাম্প যুদ্ধবাজদের জন্য পথ খুলে দিলেন। এ বিষয়ে একটি বিদেশি পত্রিকার
বিদেশি পত্রিকার বরাত দিয়ে একটি ট্রান্সলেট একটি প্রতিবেদন ছাপা হয়েছে। মনে হচ্ছে যেন এই তো গতকাল ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে কূটনৈতিক সমাধানের কথা বলছিলেন, কিন্তু বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবৈধ ইরান আক্রমণে সরাসরি যোগ দিয়েছে। শনিবার তারা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। ট্রাম্প এই হামলাকে খুব সফল একটি আক্রমণ বলে দম্ভোক্তি দাবি করেছেন। আমার দেশের একটি প্রথম পেজে আরেকটি হেডিং এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। দাবির বহরে ব্যতিব্যস্ত অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার মনে হচ্ছে যে তারা দাবি দেওয়া পূরণ করতে করতেই তাদের সময় শেষ হয়ে যাবে। এ বিষয়ে ডক্টর ইউনূস বলেছেন যে আমার দেশে এখন আমার সরকারের সময় যে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, সবাই মুক্ত, সবাই তাদের মতামত রাখতে পারছে এবং মতামত দিতে পারছে। এই জন্য এক মানে অভূতপূর্ব একটি দৃশ্য, বাংলাদেশের জীবনে এরকম ঘটেনি, সেই কথা তিনি দাবি করেছেন। আমরা দেখি যে পরবর্তীতে আমরা নির্বাচিত সরকার এলে সেই সময় পরিস্থিতি কতটা কি অবস্থায় গিয়ে দাঁড়ায়। উপসম্পাদকীয় আমার দেশ বলছে যে সাবেক সিইসি